বিষ্ণু অন্য জাতির মেয়ের সাথে বিয়ে করলো। এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্যে ও শাস্তি পেয়েছিল। বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকতো। রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত। বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসতো। অপর্ণা বাড়িতে একাই থাকতো। বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকতো। এই জন্যে নদী থেকেও মাছ ধরে আনতো। রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গিয়েছিল। নদীতে হাত ডুবিয়েই ও মাছ ধরে নিত। বাহ, দারুণ! আজকে তো আমি মাছ ভাজাই করব। যে কোনো মাছ ও নদী থেকে ধরতো। ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করত। গন্ধ তো খুব ভালো আসছে, লাগছে এটা অনেক মজেছে। সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত। খেয়ে দেখো আজকে কেমন বেনেছে। মা গো, এইটা খেয়ে কি বলবো, আপনি বানিয়েছেন তো ভালোই হবে। হ্যাঁ, এরমই কথা। হ্যাঁ গো মা, আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিনগুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে। হ্যাঁ মা, আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মাছটা দেখে মনে পড়লো, আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দিই আর আমি কিছু টাকাও পেয়ে যাব। হ্যাঁ, বিক্রি তো করতেই পারো। তুমি তো মাছ ধরতেও জানো আবার। হ্যাঁ, এবার তো আমি কাল থেকেই কাজটা করি। পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেললো। ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল। টাটকা টাটকা মাছ নিয়ে নাও, টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি, টাটকা মাছ। এইটা মিষ্টি পানির মাছ না গো বৌমা, এইটা তো নুনতা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি। না 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 না, এটা আমায় চাই না। অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো, কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো। এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়লো। কোনো কথা নেই, আজকে তো প্রথম দিন, হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায়। অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো আর ওইগুলো বিক্রি করার জন্য হাটে আবার চলে গেল। মাছ নিয়ে নাও, টাটকা মাছ নিয়ে নাও, টাটকা মাছ। ওরমই ছিল পরের দিনের মতন, বিক্রি হচ্ছিল না। কয়েকদিন এরমই চলল। তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল। মাছ থেকে ভরা টকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো। অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো। বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বউয়ের মন খারাপ আছে। কি হয়েছে অপর্ণা? ভেবেছিলাম কি, ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো। আমার মাছগুলো তো কেউ কেনেই না। আরে, মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো। আপনিও আমার ওপর হাসছেন? আরে না না, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো, আবার মাছ তো তুমি নিজেই ধরো, তাই তুমি দামও তো কম রাখতে পারবে। একবার ভেবে দেখো না। বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল। অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো, সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে, আমি একবার এই রান্নাটা করেই দেখি। আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই, মাছ থেকে কামাবো, এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই। অপর্ণা হাসতে লাগলো। ও আবার ভাবতে লাগলো, আমি এইভাবে বিক্রি করি। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো। তারপর ওই মাছগুলো রান্না করলো। যখন রান্না হয়ে গেল, অপর্ণা একটা ডাব্বায় মাছ রাখলো আর একটা ডাব্বায় ভাত রাখলো। ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। অপর্ণা হাটে চলে গেল। মাছ নিয়ে নাও, মাছ ভাত, মাছ ভাত, 25 টাকায় মাছ ভাত। মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো। টাটকা মাছ তো?
হ্যাঁ গো, আজকে সকালেই ধরলাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 প্লেট দিয়ে দাও। অপর্ণা ওই লোকটাকে 1 প্লেট মাছ ভাত দিল। ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো। ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো। আরও কাস্টমার আসতে লাগলো। আমাকেও 1 প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ গো, নিন। যেমন যেমন কাস্টমার আসতে লাগলো, অপর্ণা সবাইকে মাছ ভাত দিতে লাগলো। আনন্দ হচ্ছিল। ওকে 1 প্লেটে 25 টাকা পাওয়া যাচ্ছিল। একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল। ও ডাব্বাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো, অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল। মিষ্টি? আরে এটা কোন খুশিতে? তুমি খাও তো, আমি বলছি। 3 জনা মিলে মিষ্টি খেতে লাগলো। অপর্ণা আজকের পুরো কথা বলে দিল। আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে। কই এবার দাও, আমাকেও একটু মাছ ভাত দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ও তো সব বিক্রি হয়ে গেছে। কি? ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো। লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে। আরে ওই দেখো, মাছ ভাত অলি এসে গেছে। অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত। নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো। বিষ্ণুও অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে। বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল। স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করত। হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল। মাছ ভাতের ব্যবসাটা চলে পড়ল। কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্যে বিখ্যাত হয়ে গেল। ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত। আব্দুল মিয়ার মৃত্যুর পরে ওনার 3 সন্তান অনাথ হয়ে গেল। এখন ওদের মাথার ওপর বাবার ছায়া নেই। এখন কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? দুজন মেয়ের বিয়েও দিতে হবে। হে আল্লাহ, কিছু তো সাহায্য করো। মা, এখন আমাদের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। কিন্তু তুই কি কাজ করতে পারবি? আমি তো শুধু একটাই ভালো কাজ পারি, সেটা হলো খাবার বানানো। আমরা একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয়? কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে দিদি। টাকার কথা ভেবো না, আমার গয়নাগুলো কবে কাজ আসবে। আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা সবাই মিলে ছাড়িয়েন। কিন্তু মা, বাবা ওগুলো তোমার জন্য কিনেছিল। বাবু, আমার প্রথম দায়িত্ব হলো তোমরা। গয়না নিয়ে কি করব? ওগুলো তো আবার বানাতে পারবো। ঠিক আছে। শেফালি ওর মায়ের গয়না নিয়ে নিল আর বন্ধক দিয়ে 20,000 টাকা পেল। টাকা দিয়ে ওরা একটা ছোট্ট ঠেলা গাড়ি কিনলো আর 3 ভাই বোন মিলে ওই ঠেলা গাড়ি নিয়ে কাজ করত। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি। এত ভালো খেতে যে আঙুল চাটতেই থাকবে। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি। অনেক লোক ওদের দোকানে বিরিয়ানি খেলো আর সবার ওর বিরিয়ানি খুব ভালো লাগলো। বা দারুণ বিরিয়ানি, আমরা এত ভালো বিরিয়ানি কোনো দিনই খাইনি। হ্যাঁ, খুব ভালো বিরিয়ানি। ধন্যবাদ দাদা, এটা আমাদের মায়ের রেসিপি, আমাদের মায়ের স্পেশাল বিরিয়ানি। দারুণ খেতে। আর কিছুদিনের মধ্যেই ওদের দোকান ভালো চলতে লাগলো। লোকের ভিড় করতে লাগলো। আমার 2টো বিরিয়ানি পার্সেল করে দিও। ঠিক আছে। আমাকেও দাও। এখন আর নবীনকে লোকজনদের ডাকতে হয় না। দোকানে এত ভিড় হতো যে 3 জন ভাই বোন মিলে অর্ডার নিত। এই নিন আপনার অর্ডার। এটা আপনার। 1 মাস পরে শেফালিও রোজগার করার টাকা গুনছিল। এই নাও মা, এই মাসে লাভ 20,000 টাকা। কি? তুমি ঠিক শুনেছ, 20,000 টাকা। এতগুলো টাকা? আমাদের বিরিয়ানির লোকেদের খুব ভালো লেগেছে। দোকানে সব সময় খরিদ্দারের ভিড় থাকে মা। হে আল্লাহ, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সন্তানদের সফল করেছো। ধন্যবাদ মা। পরের মাসে তোমার গয়না আমি ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ। আজ শেফালির পরিবার সবাই খুব খুশি ছিল। ওর বাবার মৃত্যুর পরে প্রথমবার ওদের বাড়িতে কিছু ভালো হচ্ছিল। 3 ভাই বোন নিজেদের পরিশ্রম চালিয়ে গেল আর অনেক গুণ বেশি লাভ করতে থাকলো। এই সব কিছু আমাদের 3 জনের মিলমিশের কারণে হচ্ছে। একদম দিদি। আর আমরা সব সময় মিলেমিশেই থাকবো। হ্যাঁ, সব সময়।
কিছু মাস পরে ওরা ঠেলা গাড়ি থেকে হোটেল খুলে ফেললো। নবীন কাউন্টারে বসতো, শেফালি আর সানা বিরিয়ানি বানাতো। নবীন ভাই, সেই একই ঠেলাঠেলি গাড়ির মতো। হ্যাঁ, এটাই তো আমাদের মায়ের রেসিপি। দাদা, রান্না কোনোদিনও বদলাবে না। লোকজন সবসময় ওদের বিরিয়ানির প্রশংসা করত। আস্তে আস্তে ওরা পার্টির ক্যাটারিং এর কন্ট্রাক্টও পেতে থাকলো। ভাই, আমার বাড়িতে কাল একটা পার্টি আছে, 9 জনের বিরিয়ানি চাই। হ্যাঁ, একদম পেয়ে যাবেন। এখানে যেমন খায় সেই রকম যেন ভালো খেতে হয়। নিশ্চয়ই সেই রকমই খেতে হবে, আপনি চিন্তা না করে অর্ডার দিয়ে যান। 3 ভাই বোন খুব খুশি ছিল যে ওদের ব্যবসা বড় হচ্ছিল। তারপর একদিন কি হলো, এই অর্ডারটা এখনো গেল না। ওই কাদের বাবুর বাড়িতে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই বিয়ে ভেঙে গেছে, তাই এখন খাবার যাবে না। হে আল্লাহ, একদম ঠিক হয়নি। তুমি এক কাজ করো, ওই খাবারগুলো গরিবদের খাইয়ে দাও, অন্তত পক্ষে আশীর্বাদ তো পাবে। ঠিক আছে দিদি। ওর বড় দিদির কথা মতো নবীন সব বিরিয়ানি ভিখারিদের খাইয়ে দিল। কিন্তু ওর ইচ্ছা ছিল না। যখন ও হোটেলে ফিরল তখন সানা ওখানেই ছিল। দিদি কোথায়? ও তো বাড়ি গেছে। আমি বুঝতে পারছি না যে দিদি এত বিরিয়ানি গরিবদের দিতে কেন বলল। কি বলছো তুমি? সানা, দিদি আজ কাদের বাবুর বাড়িতে গিয়েছিল। ওরা 300 জনের বিরিয়ানি অর্ডার দিয়েছিল, কিন্তু কোনো কারণে ওনাদের বাড়ির বিয়ে ভেঙে গেছে, তাই বিরিয়ানিও বেঁচে গেছিল। আমি ভেবেছিলাম আমরা ওই বিরিয়ানি বিক্রি করে দেবো। তখন দিদি বলল সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। এটা তো ঠিকই হলো না, আমরা ওই বিরিয়ানি বিক্রি করেও টাকা রোজগার করতে পারতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের দিদি খুব ভালো মনের মানুষ। সেই জন্য ও হয়তো ভেবেছে যে যখন আমরা বিরিয়ানির টাকা পেয়ে গেছি তখন বিরিয়ানিও গরিবদের দিয়ে দেওয়াই ভালো। কিন্তু দ্বিগুণ লাভ করার চিন্তায় হয়তো মাথায় আসেনি। হতে পারে। তখনই শেফালি ওখানে আসে আর সানা আর নবীন ওদের আলোচনা বন্ধ করে দিল। বিরিয়ানি গরিবদের দিয়ে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অন্তত পক্ষে কাদরি বাবুর আশীর্বাদ পাক, এখন ওনার আশীর্বাদের অনেক দরকার। হ্যাঁ। সানা আর নবীন ওদের দিদির সিদ্ধান্তে রাজি ছিল না। যাক, ওদের ব্যবসা চলতে থাকলো। ওরা আরো বড় বড় অর্ডার পেতে থাকলো। ওদের হোটেলও ভালো চলছিল। তারপর কিছু মাস পরে আরেকটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল। নবীন, আনসারি বাবুর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তুমি এইসব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। ঠিক আছে দিদি। নবীন হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু ওর ইচ্ছে ছিল না। বড় দিদি বাড়ি যাওয়ার পরে সানা আর নবীন কথা বলতে থাকলো। আমরা কি বিরিয়ানি বিক্রি করতে পারি না? এখন তো রাত 10টা বাজে, এখন কি আর কি কোনো খরিদ্দার আসবে? একটা কাজ করি, এটা ভেতরে রেখে দিই, কালকে এটাই বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। 2 ভাই বোন মিলে ওই বিরিয়ানি লুকিয়ে রাখলো। পরের দিন ওরা প্রথমে ওই বিরিয়ানি বিক্রি করলো, আর ওরা দুজন খুব খুশি ছিল, কারণ দ্বিগুণ লাভ হচ্ছিল। আর শেফালি এই কথা জানতো না। তারপর থেকে যখনই কোনো অর্ডার ক্যান্সেল হতো, সানা আর নবীন পরের দিন ওটা হোটেলে বিক্রি করত। এই ঘটনা অনেক মাস ধরে চলতে থাকলো। একদিন এই বাসি বিরিয়ানি একজন রেগুলার খরিদ্দারকে দেয়া হলো। নবীন ভাই, কিছু তো গন্ডগোল আছে, বিরিয়ানি আর তেমন খেতে নেই। এটা কি করে হতে পারে ভাই? আমরা তো বরাবর একই বিরিয়ানি বানাই। ঠিক আছে। আস্তে আস্তে সব খরিদ্দাররা বিরিয়ানিতে গন্ডগোল বুঝতে পারল, আর ওদের এটা খেতে ভালো লাগছিল না। হঠাৎ করে ওদের হোটেলে খরিদ্দার কমে গেল। তখনই শেফালি ভাবতে থাকলো, হঠাৎ করে এমন কি করে হয়ে গেল? আমাদের খরিদ্দার কমে গেল কি করে? এইভাবে চলতে থাকলে কিভাবে হবে? নবীন ওর ভুল বুঝতে পারল। ওর দিদির কাছে কাঁদতে থাকলো। আমার দোষ, আমি আর সানা দিদি মিলে খরিদ্দারকে বাসি বিরিয়ানি খাইয়েছি। কি? নবীন ওর দিদির সামনে সব ভুল স্বীকার করে নিল। এটা তুই কি করলি? বেশি লাভ করার চক্করে ব্যবসায় খারাপ করে দিলি। এবার আমরা গ্রাহককে কি করে ফেরত আনবো? আমাদের ক্ষমা করে দাও দিদি। আমরা জানতাম না যে এরকম কিছু হবে। তোমার লোভের জন্য সবকিছু শেষ হয়ে গেল। 3 জন ভাবতে লাগলো যে ওরা এখন কি করবে। তারপর পরের দিন শেফালি একটা উপায় পেল। শেফালি একটা বোর্ডে লিখল, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুলের জন্য আপনাদের বিরিয়ানি খেতে হয়েছে, আমরা লজ্জিত।
সেই জন্য আগামী 1 সপ্তাহ ধরে আমরা সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো। এই বোর্ডটা শেফালি হোটেলের বাইরে টাঙিয়ে দিল। কাস্টমাররা বোর্ড পড়ে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে এলো। আর আবার একবার ওদের টাটকা বিরিয়ানির স্বাদ ভালো লাগতো। এটা তো একেবারে আগের মতো। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগলো। যদি ওদের 1 সপ্তাহ ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হলো, কিন্তু ওদের সমস্যার সমাধান হয়ে গেল। ওদের খরিদ্দাররা ফিরে এলো আর সানা আর নবীর বুঝতে পারলো যে লোভ বাজে জিনিস। আবার একবার আম্মির বিরিয়ানি চলতে থাকলো। থরে সুন্দরবন গাঁরে বহুত গরম হইবাকু লাগিলা, যদ্ୱାରା ফসল শুখিবাকু লাগিলা। হঠাৎ জଣା নাই পাଣିପାଗକୁ କଣ ହୋଇ ଯାଇଥିଲା। ଏଇଥର ବର୍ଷା ଋତୁରେ ମଧ୍ୟ ଆକାଶରୁ ଗୋଟିଏ ବି ଟୋପା ପାଣି ପଡ଼ିନଥିଲା। ସୁନ୍ଦରବନ ଗାଁର ସବୁ ଲୋକ ବହୁତ ହଇରାଣ ହୋଇଗଲେ। ଶେଷରେ ସେମାନଙ୍କୁ ପାଣି ପାଇଁ ଚାରିଆଡ଼େ ଘୁରି ବୁଲିବାକୁ ପଡୁଥିଲା। ଜଣା ନାହିଁ ଏଇଥର ଇନ୍ଦ୍ରଦେବ ଆମ ଉପରେ କାହିଁକି ରାଗିଛନ୍ତି। ବର୍ଷା ଋତୁ ଶେଷ ହେବାକୁ ଆସିଲାଣି, ହେଲେ ବି ଆକାଶରେ କେଉଁଠି ବି କଳା ମେଘ ଦେଖାଯାଉନି। ମତେ ତ ଲାଗୁଛି ଆମର ଏହି ସୁନ୍ଦରବନ ଗାଁକୁ କାହାର ନଜର ଲାଗିଯାଇଛି, ସେଇଥିପାଇଁ ଏସବୁ ହେଉଛି। ନହେଲେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କେବେ ବି ଏପରି ପରିସ୍ଥିତି ଆମେ ଭୋଗି ନଥିଲୁ। ମୁଁ ତ ଯେବେ ବି ସୁନ୍ଦରବନ ଗାଁକୁ ଦେଖୁଛି, ତେବେ ମତେ ସେହି ରଙ୍ଗ ବିରଙ୍ଗର ସୁନ୍ଦର ଫୁଲ ମନକୁ ମୁଗ୍ଧ କରୁଥିବା ଦୃଶ୍ୟ ମନେ ପଡ଼ିଯାଉଛି। ରାଧିକା ଆଖି ବନ୍ଦ କରେ ଆଉ ଆଜିଠୁ 2 ବର୍ଷ ପୂର୍ବର ସୁନ୍ଦରବନ ଗାଁକୁ ମନେ ପକାଉଛି। ସୁନ୍ଦରବନ ବହୁତ ହିଁ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି। ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ସମୟରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ପ୍ରଥମ କିରଣ ପଡ଼ିବା ମାତ୍ରେ ଗାଁରେ ଏକ ଚମକ ସୃଷ୍ଟି ହୋଇଯାଉଛି। ଚାରିଆଡ଼େ କେବଳ ସବୁଜିମା ଦେଖାଯାଉଛି। ପକ୍ଷୀମାନେ ସକାଳୁ ସକାଳୁ ରାବ ଛାଡ଼ୁଛନ୍ତି ଆଉ ଭୋଜନର ସନ୍ଧାନରେ ଆକାଶରେ ଉଡ଼ିବାକୁ ଲାଗିଲେ। ମହିଳାମାନେ କୂଅରୁ ପାଣି ଭର୍ତ୍ତି କରି ଆସୁଛନ୍ତି। କୃଷକମାନେ ନିଜର ବଳଦଗୁଡ଼ିକୁ ନେଇ ଜମି ଆଡ଼କୁ ଯାଉଛନ୍ତି। ପିଲାମାନେ ନିଜର ସ୍କୁଲ ବ୍ୟାଗ୍ ନେଇ ସ୍କୁଲକୁ ଯିବାକୁ ବାହାରୁଛନ୍ତି। ସବୁ ଲୋକ ସମ୍ପନ୍ନ ଏବଂ ଖୁସିରେ ଥିବାର ଜଣାପଡ଼ୁଛନ୍ତି। ରାଧିକା ଏକ ସୁନ୍ଦର ସ୍ୱପ୍ନ ପରି ସବୁ ଜିନିଷକୁ ମନେ ପକାଉଥିଲା। ସେତେବେଳେ ତାକୁ ବୀରେନ୍ଦ୍ର ସ୍ୱପ୍ନରୁ ଉଠାଇ ଦିଏ। ଆରେ କେଉଁଠି ହଜିଗଲ? ଆଜିକାଲି ଖୋଲା ଆଖିରେ ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନ ଦେଖିବାକୁ ଲାଗିଲ କି? ଆରେ ସ୍ୱପ୍ନ ଦେଖୁନଥିଲି, ଆଜିଠୁ 2 ବର୍ଷ ପୂର୍ବର ସୁନ୍ଦରବନକୁ ମନେ ପକାଉଥିଲି। ହଁ ସତରେ, ତାହା ବି କିପରି ଦିନ ଥିଲା ଯେବେ ଏହି ଗାଁରେ କେବଳ ଖୁସି ହିଁ ଖୁସି ଥିଲା। ସବୁଜିମା ଥିଲା ଆଉ ଚାରିଆଡ଼େ ସବୁ ଜିନିଷ ଚକମକ କରୁଥିଲା। ଲୋକେ ଏହି ଗାଁକୁ ଦେଖିବା ପାଇଁ, ଏହାର ସୁନ୍ଦରତାକୁ ଦେଖିବା ପାଇଁ ଦୂର ଦୂରରୁ ଏଠାକୁ ଆସୁଥିଲେ। ଆଉ ଆଜି ଗୋଟିଏ ଦିନ ଏହି ଗାଁରେ ବଞ୍ଚିବା ବି ମୁସ୍କିଲ ହେଇଗଲାଣି। ଜଣା ନାହିଁ ଆଗକୁ କ'ଣ ହେବ। ଫସଲ ଶୁଖିଯିବା ଦ୍ୱାରା ପୁରା ଗାଁରେ ଶସ୍ୟର ଅଭାବ ହେଲାଣି। କାହା ଘରେ ମଧ୍ୟ ଏତିକି ସଉଦା ବଞ୍ଚିନି ଯେ ସେମାନେ 1 ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ପେଟ ଭର୍ତ୍ତି କରି ଖାଇପାରିବେ। ତମେ 1 ମାସର କଥା କହୁଛ? ଆମ ଘରର ଅବସ୍ଥା ଏପରି ଅଛି ଯେ ଗୋଟିଏ ସପ୍ତାହ ପାଇଁ ମଧ୍ୟ ସଉଦା ଠିକ୍ରେ ବଞ୍ଚିବନି। ମୁଁ ହିଁ ଏହା ଜାଣିଛି ଯେ କିପରି ମୋର ମା ଏବଂ ବାପା ନିଜକୁ ଭୋକରେ ରଖି ଆମର ପେଟ ପୋଷୁଥିଲେ। ହେ ଭଗବାନ, ଆମକୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ନହେଲେ ଭୋକ କାରଣରୁ ଆମର ଏହି ସୁନ୍ଦରବନ ଏକ ଶ୍ମଶାନ ଘାଟ ହୋଇ ରହିଯିବ। ମୋତେ ଲାଗୁଛି ଆମକୁ ଏହି ସମସ୍ୟା ଦୂର କରିବା ପାଇଁ ନିଜ ଗାଁରେ ଏକ ଯଜ୍ଞ କରିବା ଉଚିତ। ହଁ, ଏହା ହିଁ ଠିକ୍ ରହିବ। ବୀରେନ୍ଦ୍ର ଏବଂ ରାଧିକା ଗାଁର ସବୁ ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯାଇ ଯଜ୍ଞ ବିଷୟରେ କୁହନ୍ତି। ମରୁଡ଼ିର ସମସ୍ୟାକୁ ଦେଖି ସବୁ ଲୋକ ଯଜ୍ଞ କରିବା ପାଇଁ ରାଜି ହୋଇଯାନ୍ତି। ଗାଁରେ ଭଗବାନଙ୍କ ମନ୍ଦିର ସାମ୍ନାରେ ଏକ ବହୁତ ବଡ଼ ଯଜ୍ଞ କରାଯାଏ। ଯଜ୍ଞ ଶେଷ ହେବା ପରେ ଏହି ଗାଁକୁ ଜଣେ ସାଧୁ ବାବା ଆସନ୍ତି। ସାଧୁ ବାବା ଜଣ ଜଣ କରି ଗାଁର ସମସ୍ତଙ୍କ ଦୁଆର ମୁହଁକୁ ଯାଆନ୍ତି। ଏ ଝିଅ, ଏଇ ସାଧୁ ବହୁତ ଦିନ ହେଲା ଭୋକିଲା ଅଛି, କିଛି ଖାଇବା ପାଇଁ ଦେଇଦିଅ। ବାବା, ଆମର ତ କାଲି ରାତିରୁ ଚୁଲି ଜଳିନି। ମୁଁ 1 ଦିନ ଛାଡ଼ି ଦିନେ ରୋଷେଇ କରୁଛି, କାରଣ ଘରେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ସଉଦା ନାହିଁ। ଏହା ଶୁଣି ସାଧୁ ବାବା ଯେପରି ସେହି ଘରୁ ବାହାରି ଯିବାକୁ ଲାଗନ୍ତି, ସେହି ମହିଳା ଜଣଙ୍କ ସାଧୁ ବାବାକୁ ଡାକ ଛାଡ଼େ। ରହିଯାଆନ୍ତୁ ବାବା, ଆପଣ ମୋ ଦୁଆର ମୁହଁରୁ ଖାଲି ହାତରେ ଯାଇପାରିବେନି। ଆଉ ସେହି ମହିଳା ଘରେ ଯାହା ବି ସଉଦା ବଞ୍ଚିଥିଲା ତାହା ସବୁ ସାଧୁ ବାବାଙ୍କ ମୁଣିରେ ପକାଇଦେଲା। ଈଶ୍ୱର ତମର ରକ୍ଷା କରିବେ ଆଉ ତମର ସବୁ ସଂକଟକୁ ଦୂର କରିଦେବେ। ସାଧୁ ସେହି ମହିଳାକୁ ଆଶୀର୍ବାଦ ଦେଇ ଆଉ ସେଠାରୁ ଭିକ୍ଷା ନେଇ ଅନ୍ୟ ଜଣଙ୍କ ଘରକୁ ଚାଲିଯାଆନ୍ତି।
साधु को गोटे कुड़िया घर देखा जाए जेउठी एक परिवार खाइबाकू बसिथांती। भिक्षाम देहि। साधुंगर डाक शुणी परिवार मुखिया बाहर को आसे आउ तांकू ता भागर खाइबा दे दिए। साधु सेई मुखियार भागर गोटे रुटी खाती किंतु सेतिरे साधुंकर पेट भर्ती हुएनी। साधुंक मुहरे असंतुष्टिर भाव देखि परिवारर मुखिया भीतर को जाए आउ निज स्त्री रो खाइबा आनी मध्य साधु बाबा को दे दिए। साधु बाबा आउ गोटे रुटी खाई दियंती किंतु सेतिकिरे भी तांकर पेट भर्ती हुए नहीं। हे सज्जन पुरुष, तमे एही अधा खाइबा खुआई मोर भोक को आहुरी भी बढ़ाई देल। एही नियंतु बाबा, आपण मोर भी खाइबा खाई दियंतु। एही नियंतु साधु बाबा, आपण मो भागर खाइबा मत खाई दियंतु आउ निजर भोक को दूर करंतु। साधु बाबा एही सबु खाइबा खाई दियंती आउ एही परिवारर सेवा भक्ति को देखि करी एमानको आशीर्वाद दियंती। हे सज्जन पुरुष, मु तमर सेवा एवं दान प्रवृत्ति को देखि करी बहुत खुशी एवं आश्चर्य होई गली। तमे एवं तमर परिवार निजको भोकरे रखी आज मोर पेट को पुराइछ। ईश्वर तमर रक्षा करिवे, तमर सबु कष्ट को दूर करि देबे। साधु बाबा सेमानको आशीर्वाद देई आगामी घर आड़ को चली जाती। एपरी करी करी साधु बाबा पूरा सुंदरबन गाँव रे घूरी बुलंती आउ भिक्षा मागंती। देखु देखु संध्या हो जाए आउ साधु बाबा एही गाँव चली जाती। गाँवर सबु लोकंक पाखरे जहाँ भी किछि थिला सेमाने सबु किछि साधु बाबा को दान करि देइथिले। एबे काहा पाखरे मध्य आगामी दिन खाइबा पाई किछि मध्य सौदा बंची नथिला। किंतु जेपरी ही सकाळ हुए आउ सूर्य उदय हुंती तेबे सुंदरबन गाँवर दृश्य को देखि करी सबु लोक आश्चर्यचकित हो जाती। कारण गाँवर गोटे पटे पानीर नदी आउ अन्य पटे चाउलर नदी बोहिबाकू लागे। हाँ, यह तो सतरे भगवानकर दया होई गला ई गाँव उपरे। सबु गाँ लोके गोटे नदीरू पानी आउ अन्य नदीरू चाउल नेले आउ गाँव रे एक बहुत बड़ भोजी करागला।